মাই অডিও বুকে শুনছেন কালো জাদুকর। আজ পড়ছি বইটির দ্বিতীয় পর্ব। পাঠে আছি সজল। ধন্যবাদ। 15 দিন হলো কালো জাদুকর মুবিনুদ্দিনের বাড়িতে আছে। এক বুধবার এসেছিল, মাঝখানে এক বুধবার গিয়েছে, আজ আরেক বুধবার। এর মধ্যে তার নাম বদল হয়েছে। তাকে ডাকা হয় বাবলু নামে। সুরমা অবশ্যই মাঝে মাঝে ভুল করে টুনু ডেকে ফেলেন। সে বসার ঘরে থাকে। বসার ঘরে একটা সিঙ্গেল খাট আছে, খাটে ঘুমোয়। বাকি সময়টা খাটে বসেই জানালা দিয়ে তাকিয়ে থাকে। প্রথম কয়েকদিন বসার ঘরেই তাকে খাবার দেওয়া হতো। এখন সুরমা ভাত খাওয়ার সময় তাকে ভেতরে ডেকে নেন। ছেলেটার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন। সে বেশিরভাগ সময়ই হ্যাঁ না করে উত্তর দেয়। কথা বলার সময় চোখের দিকে চোখ তুলে তাকায় না। সুরমা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে তেমন কিছু জানতে পারেননি। অতি সাধারণ প্রশ্নের উত্তরেও সে এমন সব কথা বলে যার কোনো অর্থ হয় না। যেমন সেদিন জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়? সে ভাত ডাল দিয়ে মাখতে মাখতে তার দিকে তাকিয়ে হাসল, উত্তর দিল না। তিনি আবার বললেন, তোমার দেশ কোথায়? গ্রামের বাড়ি। সে চোখ না তুলেই বলল, নাম মনে নেই। নাম মনে নেই তার মানে কি? নাম ভুলে গেছ? কোন জেলা সেটা মনে আছে? জি না। নেত্রকোনা থেকে জায়গাটা কত দূরে? দূরে। সুরমা বললেন, দূরে তো বুঝলাম, কত দূরে? অনেক দূরে। অনেক দূরেরও তো একটা হিসাব আছে, সেই হিসাবে বলো কত মাইল দূরে? জানি না। জানি না কেমন কথা? বাবলু তার উত্তরে এমনভাবে হাসছে যেন সুরমা অত্যন্ত বোকার মতো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব দেবার দরকার নেই। সুরমার মনে নানান রকম সন্দেহ হয়। যেমন ছেলেটা পাগল না তো? ভদ্র পাগল, হইচই করে না, চুপচাপ বসে থাকে। অনেক রকম পাগলই তো সংসারে থাকে, এও এক ধরনের পাগল। পাগল হোক ছাগল হোক, ছেলেটার উপর তার মায়া পড়ে গেছে। মায়া পড়ার প্রধান কারণ হল ছেলেটা দেখতে অবিকল তার মৃত ছেলের মতো। দ্বিতীয় কারণ, ছেলেটা অতি ভদ্র। আজকালকার ছেলেরা এত ভদ্র হয় না, বেয়ারা ধরনের হয়। এ বেয়ারা নয়, লাজুক এবং মুখচোরা। এরকম মুখচোরা লাজুক স্বভাবের ছেলে ম্যাজিক দেখায় কি করে, সে এক রহস্য। ম্যাজিকের ব্যাপারে সুরমার তেমন উৎসাহ নেই। ম্যাজিক হচ্ছে ছেলে ছোকরার বিষয়। ছেলেটার ম্যাজিক একবারই তিনি দেখেছেন। তার কাছে এমন কিছু আহামরি মনে হয়নি। সে একটা কাগজ টেবিলের উপর রেখেছে। দেখতে দেখতে কাগজটায় আপনা আপনি আগুন ধরে গেল, চোখের সামনে পুড়ে ছাই। এটা এমন কোনো ম্যাজিক না। কাগজে গোপনে কিছু দিয়ে রেখেছিল, অ্যাসিড ফ্যাসিড জাতীয় কিছু। ভালো ম্যাজিক। তবে এর চেয়ে ভালো ম্যাজিক তিনি ছোটবেলায় অনেক দেখেছেন। একজন জাদুকর শূন্য থেকে ডিম তৈরি করলেন। একটা ডিম থেকে দুটা ডিম হলো, তিনটা ডিম হলো, আবার মিলিয়ে গেল। এই ছেলেটা ভালো ম্যাজিক দেখায় বলেই যে তাকে এখানে রাখা হয়েছে তা না। তার উপর মায়া পড়ে গেছে বলেই সে এখানে আছে। যেদিন মায়া কেটে যাবে তাকে চলে যেতে বলা হবে। সংসারে একটা বাড়তি মানুষ পোষা সহজ ব্যাপার না। যে দিনকাল পড়েছে, নিজের আত্মীয় স্বজনদেরই কেউ জায়গা দেয় না, আর এ হলো বাইরের অজানা অচেনা একজন মানুষ। এই যুগে অচেনা একজনকে বিশ্বাস করাও ঠিক না। রাতে ঘুমোতে যাবার সময় সুরমার প্রায় মনে হয় ছেলেটা জিনভূত নয় তো। মানুষের সংসারে জিন এসে বাস করে, এরকম গল্প তো প্রায়ই শোনা যায়। একটা গল্প আছে, মাদ্রাসার হোস্টেলে থেকে একটা জিনের ছেলে পড়ে, পড়াশোনায় খুব ভালো। মাদ্রাসার সুপার এক রাতে ছেলেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি কি মনে করে যেন ছেলেটার ঘরের জানালা দিয়ে উকি দিলেন। দেখলেন ছেলেটা বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে বই পড়ছে। হঠাৎ সে হাতের বইটা রেখে বইয়ের শেলফের দিকে হাত বাড়ালো। বইয়ের শেলফটা ঘরের অন্য প্রান্তে,
অনেকটা দূরে। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন ছেলেটার হাত লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে তো হচ্ছেই, সাপের মতো হয়ে যাচ্ছে। মাদ্রাসার সুপার এই দৃশ্য দেখে ভয়ে বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। এরপর থেকে ছেলেটাকে আর দেখা গেল না। হতেও তো পারে টুনু নামের এই ছেলেটা আসলে একটা জিন, মানুষের বেশ ধরে তাদের সঙ্গে আছে। সুরমা এক রাতে ছেলেটার সম্পর্কে তার এই ভীতির কথা মবিনুদ্দিনকে বলেছিলেন। মবিনুদ্দিন বিরক্ত গলায় বলেছেন, তোমার কি ব্রেন ডিফেক্ট হয়ে গেল? সুরমা আমতা আমতা করে বললেন, কথার কথা বলছি, জগতে কত রহস্যময় ব্যাপার ঘটে। মবিনুদ্দিন বলেছেন, জগতে কোনো রহস্যময় ব্যাপার ঘটে না। একটি দরিদ্র ছেলে ম্যাজিক ফ্যাজিক দেখায়, থাকার জায়গা নেই, কয়েকদিন এখানে আছে। তোমার যদি পছন্দ না হয় বলে দাও, চলে যাবে। তাও তো বলছো না, রোজ রান্না করে খাওয়াচ্ছ, বেশ আদর করেই তো খাওয়াচ্ছ। ছেলেটা ওর নিজের সম্পর্কে কিছুই তো বলছে না, দেশ কোথায় এইটাই এখনো বলেনি। কোনো কারণে হয়তো বলতে চায় না। বলতে চাইবে না কেন? এটা সন্দেহজনক না? তুমি একদিন ভালো মতো জিজ্ঞেস করো না কেন? করব, জিজ্ঞেস করব। এখন ঘুমাও তো, ঘ্যান ঘ্যান করবে না। আমি ঘ্যান ঘ্যান করছি? হ্যাঁ করছ। তুমি হচ্ছ এমন একজন মহিলা যার চিন্তার সঙ্গে কর্মের কোনো মিল নেই। তুমি কাজ করো উত্তরে, চিন্তা করো দক্ষিণে। তার মানে কি? মানে বোঝাতে পারবো না, সব কিছুর মানে বুঝতে পারলে তো কাজই হয়েছিল। রাত হয়েছে, এখন ঘুমাও। মবিনুদ্দিন পাশ ফিরে শুলেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। আজ দুপুরেই তিনি সুরমাকে দেখেছেন ম্যাজিশিয়ান ছেলেটির সঙ্গে আদিক্ষেতা করতে। তাকে খেতে দেওয়া হয়েছে। ছেলেটা বলল সে সজনে ডাঁটা খাবে না। সুরমা অবাক হয়ে বলল, এ কি, সজনে ডাঁটা খাবে না কেন? খুবই পুষ্টির জিনিস। খাও বললাম, না খেলে আমি খুবই রাগ করব। আমার রাগ কী জিনিস তুমি জানো না। অচেনা অজানা একটা ছেলে, সে সজনে ডাঁটা না খেলে না খাবে, এত কেন সাধাসাধি? খাবার পর টক দইয়ের বাটি বের হলো। মবিনুদ্দিন জানেন টক দই ছেলেটার জন্য আনা হয়েছে। তিনি বা সুপ্তি কেউই টক দই খায় না। ম্যাজিশিয়ান ছেলেটা অত্যন্ত পছন্দ করে খায়। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তার ছেলে টুনু টক দই পছন্দ করে খেত। রোজ খাওয়া শেষ করে বলতো, মা টক দই আছে? হ্যাঁ, ম্যাজিশিয়ান ছেলেটার মধ্যে কিছু রহস্যময় ব্যাপার আছে। সুযোগ সুবিধা মতো তিনি দু একটা কথা হয়তো তাকে জিজ্ঞেস করবেন। তবে ছেলেটা এমন কোনো অপরাধ করেনি যে উকিল হয়ে প্রশ্ন করে তাকে নাজেহাল করতে হবে। বাবার নাম কি? মায়ের নাম কি? দেশের বাড়ি কোথায়? মামার বাড়ি কোথায়? কোন জেলা? কোন গ্রাম? পড়াশোনা কি? যত ফালতু ব্যাপার। একটা দরিদ্র ছেলে বিপদে পড়ে কয়েকদিন আছে, যথাসময়ে চলে যাবে। নিজে থেকে যদি না যায় তিনিই চলে যেতে বলবেন, খুব ভদ্রভাবে বলবেন, যাতে বেচারা মনে কষ্ট না পায়। তিনি নিজে দরিদ্র মানুষ, তার পক্ষে যতদিন সম্ভব হয়েছে তিনি সাহায্য করেছেন, এখন আর পারছেন না। মবিনুদ্দিন খুব ভালো করে জানেন সুরমা বা সুপ্তি কেউই ম্যাজিশিয়ান ছেলেটিকে চলে যেতে বলতে পারবে না। তারা ছেলেটাকে অসম্ভব পছন্দ করে। তার কাছে মনে হয় এটাও ঠিক না, কোনো কিছুর বাড়াবাড়ি ভালো না। কাউকে পছন্দ করা ভালো, কিন্তু সেই পছন্দ বাড়াবাড়ি পর্যায়ের হওয়াটা ভালো না। তার ধারণা সুরমা ও সুরমার কন্যা স্বাভাবিকভাবে কিছু করতে পারে না, সব কিছুকেই তারা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়। ছেলেটাকে তিনি পছন্দ করেন, তবে সেই পছন্দের মধ্যে কিন্তু আছে, বেশ বড় ধরনের কিন্তু। তার ধারণা ছেলেটা মনের কথা বুঝতে পারে। এরকম মনে করার পেছনে কারণ আছে। গত পরশু দুপুরে তিনি খাওয়া দাওয়া করে শুয়েছেন। শীতকালের দুপুরে লেপের ভেতরে ঢুকলে ঘুম আসবেই। তারও ঘুম আসছে, চোখ বন্ধ করে ফেলেছেন। হঠাৎ মনে হলো জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো। ঘরে পানের চল নেই।
পান খেতে হলে কাউকে দোকানে পাঠাতে হয়। বাবলু আছে, তাকে বললেই হবে। বলতে ইচ্ছা করল না। সুরমা নানান ভেজাল করবে, হেনতেন শতেক প্রশ্ন করে মাথা ধরিয়ে দেবে। পান আনাচ্ছ কেন? জর্দা দিয়ে পান আবার কবে ধরলে? একটা কোনো নেশা ছাড়া থাকতে পারো না? না, সিগারেট পান বাকি রইল কি? মদটা ধরে ফেল, তাহলে কেউ আর বলতে পারবে না যে একটা নেশা বাকি আছে। শত প্রশ্নের জবাব দেবার চেয়ে শুয়ে থাকা ভালো। সন্ধ্যাবেলায় যখন বের হবেন তখন দোকান থেকে একটা পান কিনে নিলেই হবে। মবিনুদ্দিন ঘুমোবার আয়োজন করলেন, কিন্তু ঘুম এলো না। মাথার মধ্যে পান ঘুরতে লাগল। কয়েক বছর আগে ঢাকা শহরে স্টেডিয়ামে বরফ দিয়ে ঠান্ডা করা পান খেয়েছিলেন। সেই পানের স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। তিনি ঠিক করলেন, বইয়ের চালান আনতে আবার যখন ঢাকা যাবেন গোটা দশেক পান নিয়ে আসবেন, দোকানে রেখে দেবেন, যে কদিন খাওয়া যায় খাবেন। মনের এই অবস্থায় সুপ্তি ঢুকল। তাকে হতভম্ব করে দিয়ে বলল, বাবা, এই নাও তোমার জর্দা পান। তিনি বললেন, জর্দা পান মানে? পান কি জন্যে? খাবার জন্যে। আবার কি জন্যে? কি এনেছে? ম্যাজিশিয়ান ভাই এনেছে। সে শুধু শুধু পান আনবে কেন? তাকে কি আমি পান আনতে বলেছি? বলেছ নিশ্চয়ই, ভুলে গেছ। ইস বাবা, তুমি সামান্য ব্যাপার নিয়ে এত কথা যে বলতে পারো, আশ্চর্য। কথা বাড়িও না, পান নাও, আমি হোমওয়ার্ক করছি। মবিনুদ্দিন পান নিলেন, তবে তার মনে বিরাট এক কিন্তু ঢুকে গেল। ব্যাপারটা কি? ছেলেটা যত বড় ম্যাজিশিয়ানই হোক, পিসি সরকার তো না। পিসি সরকারও মনের কথা বলতে পারতেন না। এ বলছে কিভাবে? সাধু সন্ন্যাসী পীর ফকিরদের এইসব ক্ষমতা থাকে। এই ছেলে সাধু সন্ন্যাসীও না, পীর ফকিরও না। এত শখের জর্দা দেয়া পান তার কাছে ঘাসের মতো লাগতে লাগল। আরেক দিনের কথা, তিনি বিরস মুখে দোকানে বসে আছেন। বিক্রি বাটা কিছুই নেই। কাস্টমার তো দূরের কথা, মাছি উঠছে না। বিকেলের দিকে একজন কাস্টমার এসে একটা জ্যামিতি বক্স নাড়াচাড়া করল। দাম জিজ্ঞেস করল, কিনল না। মবিনুদ্দিন তার দোকানে বই ছাড়াও খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স এইসব রাখেন, যাতে অফ সিজনে পুরোপুরি বসে থাকতে না হয়। কোনোই লাভ নেই। যখন বই বিক্রি হয় না তখন অন্য কিছুও বিক্রি হয় না। মবিনুদ্দিনের ধারণা হলো, আজ বোধহয় মঙ্গলবার। মঙ্গলবারটা তার জন্যে খারাপ। আজ কি বার তিনি মনে করার চেষ্টা করলেন। আশ্চর্য, মনে করতে পারলেন না। একবার মনে হচ্ছে সোমবার, আরেকবার মনে হচ্ছে মঙ্গলবার। ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছে, তারিখ জানা থাকলে বারটা বের করা যেত। হঠাৎ লক্ষ্য করলেন তারিখটাও তার মনে নেই। নিজের উপর যখন খুবই রাগ লাগছে তখন বাবলু বলল, স্যার, আজ বুধবার। তিনি গম্ভীর গলায় বললেন, আজ কি বার তা কি তোমার কাছে আমি জানতে চেয়েছি? ছেলেটা হকচকিয়ে গিয়ে বলল, জি না। তাহলে শুধু শুধু বললে কেন আজ বুধবার? অকারণে কথা বলবে না। অকারণে কথা আমি নিজে বলি না, অন্য কেউ বললেও আমার ভালো লাগে না, এটা মনে রাখবে। অধিক কথা বলা মানে অকারণে আয়ুক হয়। জি আচ্ছা, মনে রাখব। ছেলেটার এইসব রহস্য তার ভালো লাগে না। মাঝে মাঝে তার ইচ্ছা করে ডেকে বলেন, ঠিক করে বলো তো তোমার ব্যাপারটা কি? ঝেড়ে কাশো। তুমি কি মনের কথা বুঝতে পারো? পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না। নো হাঙ্কি পাঙ্কি। আমি যেমন অধিক কথা বলা পছন্দ করি না, তেমনি হাঙ্কি পাঙ্কিও পছন্দ করি না। ছেলেটা যদি স্বীকার করে সে মনের কথা বলতে পারে, তাহলে তিনি তাকে দুটা কথা শুনিয়ে দেবেন। কঠিনভাবে বলবেন, মনের কথা বলার এই বিদ্যা শিখলে কোথায়? এটা তো ভালো বিদ্যা না, এটা খারাপ বিদ্যা। যে বিদ্যায় মানুষের উপকারের চেয়ে অপকার বেশি হয় সেই বিদ্যা খারাপ বিদ্যা। সেই বিদ্যার চর্চা করাও পাপ। কথাগুলি দেরি না করে বলে ফেলা দরকার। মবিনুদ্দিন রোজই একবার ভাবেন আজ বলবেন, শেষ পর্যন্ত আর বলা হয় না। তারপর এমন এক ঘটনা ঘটল যে মবিনুদ্দিন মনস্থির করলেন ব্যাপারটা আজই ফয়সালা করবেন। ঘটনাটা এরকম, মাঝরাত, তিনি ঘুমোচ্ছেন, প্রচণ্ড শীত পড়েছে।
তিনি লেপের নিচে ঢুকে আছেন। শীতের জন্যেই তার হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা ভালোমতো বন্ধ করা হয়নি। হু হু করে তীব্র ঠান্ডা হাওয়া আসছে। তিনি বিছানায় উঠে বসলেন। তার মনে হলো বসার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে, জিনিসপত্র নাড়াচাড়া করছে। চোর না তো? কৃষ্ণপক্ষের শীতের রাতগুলি চোরদের জন্য খুবই আনন্দের। গায়ে তেল মেখে মোটামুটি নিশ্চিন্ত হয়ে চুরি করতে যায়। খুটখাট শব্দ যতই হোক, গৃহস্থ জাগবে না। শীতের রাতের সুখের ঘুম ঘুমাবে। ঘর কবরের মতো অন্ধকার। ট্রান্সফরমার ব্রাস্ট হয়েছে বলে 7 দিন ধরে ইলেকট্রিসিটি নেই। ট্রান্সফরমার ঠিক করারও কিছু হচ্ছে না। শহরের একটা অংশ অন্ধকারে পড়ে আছে। অদ্ভুত দেশ। মেঝেতে যে হারিকেন জ্বালানো ছিল সেটি কি কারণে যেন নিভে গেছে। মবিনুদ্দিন দেশলাইয়ের খোঁজে বালিশের নিচে হাত দিলেন। যা ভেবেছিলেন, দেশলাই নেই। সুরমার দেশলাই ভীতি আছে। বালিশের নিচে বা তোষকের নিচে দেশলাই দেখলেই সে সরাবে। তার ধারণা প্রায়ই আপনা আপনি বোম ফাটার মতো দেশলাইয়ের বাক্স ফেটে উঠে বিরাট অগ্নিকাণ্ড হয়। নেহে তার সাবধানতার জন্যে এ বাড়িতে কিছু হচ্ছে না। মবিনুদ্দিন সাবধানে খাট থেকে নামলেন। অন্ধকারে দরজা খুলে বসার ঘরে এলেন। চোর বাড়িতে থাকলেও দরজা খোলার শব্দে এতক্ষণে পালিয়ে যাবার কথা। তারপরেও ঘরে হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। বিস্মিত মবিনুদ্দিন বললেন, কে? ছেলেটা বলল, জি আমি। এত রাতে জেগে আছ? জি। কি করছ? বই পড়ছে। বই পড়ছে মানে? অন্ধকারে বই পড়ছ কিভাবে? ছেলেটা কোনো জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, কি বই পড়ছ? সুপ্তের ইতিহাস বইটা একটু দেখছিলাম। তুমি কি অন্ধকারে দেখতে পাও? জি। কিভাবে দেখো? ম্যাজিকের সাহায্যে? পাবলু জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, আমি গায়ে কি পরেছি বলতে পারবে? আপনি হলুদ রঙের একটা গেঞ্জি পরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি ইতিহাস বই পড়ো। আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা। ভালো কথা, তুমি কি বলতে পারবে আমার দেশলাইটা কোথায়? বলতে পারলে বলো, হারিকেনটা জ্বালিয়ে রাখি। শীতের রাতে চোরের উপদ্রব হয়। দেশলাইটা আপনার বালিশের নিচে আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার সঙ্গে জরুরি কথা আছে। মবিনুদ্দিন বিছানায় শুয়ে ছটফট করতে লাগলেন। একই যন্ত্রণা। খাল কেটে কুমির আনেননি তো? মনে হয় এনেছেন। কুমিরের চেয়েও ভয়াবহ কিছু নিয়ে এসেছেন। অক্টোপাস নিয়ে এসেছেন। ব্যাপারটা নিয়ে তিনি সুরমার সঙ্গে আলাপ করতে চান না। জটিল ব্যাপার থেকে মেয়েদের দূরে রাখাই নিয়ম। সমস্যার শুরুতে মেয়েদের জানানো মানে সমস্যা আর জট পাকিয়ে ফেলা। নিয়ম হচ্ছে সমস্যা শেষ হলে যেন কিছুই হয়নি এমন ভাব করে মেয়েদের জানানো। সারা রাত মবিনুদ্দিনের ঘুম হল না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ফজরের আজান শুনলেন। পাকপাখালির ডাক শুনলেন। দেখলেন সুরমা বিছানা থেকে নামছে, অজু করতে যাচ্ছে। তারও ওঠা উচিত। এমনি নামাজ কাজা করা এক জিনিস, আর আজান শুনে কাজা করা ভিন্ন জিনিস। তিনি বিছানা থেকে উঠতে পারলেন না। প্রবল ঘুমে তলিয়ে গেলেন। ঘুমের মধ্যেই বিচিত্র একটা স্বপ্ন দেখলেন। জাদুকর এবং তিনি হাঁটছেন। বনের ভেতরের পায়ে চলা পথে হাঁটছেন। ঘন বন, তবে খুব পরিচ্ছন্ন। বনের নিচে ঝোপঝাড় নেই, কার্পেটের মতো দুর্বা ঘাস। বনটা খানিকটা রহস্যময়, কারণ কোনো শব্দ নেই। চারদিক শুনশান নীরবতা। বাতাসে গাছের পাতা নড়ছে না, পাখি ডাকছে না, কিচ্ছু না। তারা দুজন যে হাঁটছেন সেই হাঁটাও নিঃশব্দ হাঁটা। মবিনুদ্দিন প্রথম প্রশ্ন করলেন, আমরা কোথায় যাচ্ছি? ছেলেটা বলল, আমরা কোথাও যাচ্ছি না তো। আপনি আমাকে কিছু জরুরি প্রশ্ন করবেন বলেছিলেন, সেই জন্যে নিরিবিলি জায়গায় নিয়ে এসেছি। আপনার কি মনে হচ্ছে না জায়গাটা খুব নিরিবিলি? তুমি কে? আমি একটা গাছ। কি বললে, গাছ? জি। তুমি মানুষ না? জি না। তুমি গাছ? জি আমি গাছ। কি গাছ? আম না কাঁঠাল?
নাকি সাধারণ জংলা গাছ? আমি একটা গাছ, সেটাই বড় কথা। কি গাছ সেটা বড় কথা না। কেউ যদি বলে সে মানুষ, তাহলে তো সব বলা হয়ে যায়। মানুষের বেলায় কি আলাদা করে পরিচয় দেবার দরকার পড়ে? তাহলে গাছের বেলায় দরকার হবে কেন? একটা গাছ মানুষ সেজে আমার বাড়িতে আছে, এটা খুবই আশ্চর্য ব্যাপার না? না, খুব আশ্চর্য ব্যাপার কিন্তু না। অনেক গাছেই মানুষ সেজে থাকে, কেউই তাদের ধরতে পারে না। অনেকে আবার জানেও না যে তারা মানুষ না, তারা গাছ। ও আচ্ছা, আপনি কি আর কিছু জানতে চান? তুমি কি মানুষের মনের কথা বলতে পারো? তা পারি। গাছদের অনেক ক্ষমতা। গাছদের অনেক ক্ষমতা? জি। যাদের ক্ষমতা বেশি থাকে তারাই কখনো অন্যকে সেই ক্ষমতা দেখায় না। ক্ষমতা যত অল্প হয়, সেই ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও তত বেশি হয়। তোমার আর কি ক্ষমতা আছে? আপনাকে বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছ না কেন? আমি আপনার মাথা এলোমেলো করে দিতে চাচ্ছি না। এমনিতেই আপনার মাথা যথেষ্ট এলোমেলো হয়ে আছে। স্বপ্নের এই পর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলো, প্রবল ঝড়। বাতাসের ঝাপটা আসছে, আর প্রকাণ্ড সব গাছ নুয়ে নুয়ে পড়ছে। আকাশ যদিও দেখা যাচ্ছে না, মুবিনুদ্দিন বুঝতে পারছেন আকাশ ঘন কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। এতক্ষণ যে বন নিঃশব্দ ছিল, এখন তা শব্দময়। তারস্বরে পাখি ডাকছে, মটমট শব্দে গাছের ডাল ভাঙছে। ভয়াবহ অবস্থা। ঝড়ের সঙ্গে শুরু হলো বর্ষণ, ঘন বর্ষণ। এক হাত দূরের জিনিসও দেখা যায় না। তিনি ছুটতে শুরু করেছেন। ছুটে কোথায় যাবেন? যেদিকেই যান সেদিকেই বন। তিনি একই মহাবিপদে পড়লেন। এর মধ্যে মেয়ে কণ্ঠে হাসির শব্দ শোনা গেল। এই ভয়াবহ দুর্যোগে কে হাসে? কার এত আনন্দ? মবিনুদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি শুনলেন সুপ্তি হাসছে, হাসতে হাসতে ভেঙে পড়ছে। তিনি বিছানা থেকে উঠলেন। সুপ্তি ঘরে ঢুকল। এখন তার মুখে হাসি। বাবা, কি মজার একটা কাণ্ড যে হয়েছে! ম্যাজিশিয়ান ভাইয়া উঠোনে বসে দাঁত মাজছিল। হঠাৎ কোত্থেকে একটা কাক এসে তার মাথায় হাগু করে দিয়েছে। হি 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 হি। সুপ্তির হাসি আর থামলই না। মবিনুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার স্বপ্নের ঘোর এখনো কাটেনি। নিজের মেয়েকেও অচেনা লাগছে। এই বিচিত্র স্বপ্ন দেখার মানে কি? স্বপ্ন স্বপ্নই, স্বপ্ন নিয়ে মাথা ঘামাতে নেই। মানুষ তার এক জীবনে কত বিচিত্র স্বপ্নই না দেখে। ছোটবেলায় তিনি একবার স্বপ্নে দেখেছিলেন শেয়ালের মতো সুচালো মুখের কি একটা প্রাণী খুব গম্ভীর ভঙ্গিতে তার সঙ্গে কথা বলছে। কথা বলা শেষ করে সেই প্রাণীটা হাই তুলতে লাগল। তখন এই প্রাণীটার মা এসে বলল, এই তুই কিছু না খেয়ে ঘুমোতে শুরু করেছিস, কিছু খেয়ে নে। অমনি প্রাণীটা তার উরুতে কামড় দিয়ে একদলা গোশত তুলে নিল। প্রচণ্ড ব্যথায় তিনি জেগে উঠলেন। উরুতে কামড়ের দাগটাক কিছু ছিল না, কিন্তু অনেকদিন ব্যথা ছিল। ছোটবেলার স্বপ্নটা যেমন অর্থহীন ছিল, গতরাতের স্বপ্নও তেমন অর্থহীন। স্বপ্ন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নেই। ছেলেটা অন্ধকারে দেখতে পারে, এই খটকা অবশ্যই থেকেই যায়। তা সেটাও কোনো বড় ব্যাপার না, ম্যাজিকের কোনো কৌশল হবে। ভালো ম্যাজিশিয়ান ম্যাজিকের অনেক কৌশল জানে, সেও জানে। শুধু শুধু এত দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নেই। আজ ছুটির দিন, দোকান খুলতে হবে না। মুবিনুদ্দিন বিশ্রাম করতে পারেন। শরীরটা তেমন ভালো যাচ্ছে না। শরীরের চেয়ে মন বেশি খারাপ। ব্যবসাপাতি হচ্ছে না। দোকান বিক্রি করে অন্য কিছু করবেন। এই বয়সে অন্য কিছু করার চিন্তা করাও কষ্টের। ছেলেটা বেঁচে থাকলে হতো না। এই বয়সটা নৌকায় চড়ে চারিদিকের শোভা দেখার বয়স, হাল ধরার বয়স না। মুবিনুদ্দিন নাস্তা করলেন। কিছুক্ষণ রোদে বসে রইলেন। আজ ঠান্ডা অন্য দিনের চেয়ে কম, তারপরেও রোদে বসে থাকতে ভালো লাগছে। সুপ্তি বাবার পাশে এসে দাঁড়াল। মুবিনুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি? সুপ্তি বলল, না। আচ্ছা বাবা, তোমার কি মন খারাপ? হুম।
তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ। আমার মন খারাপ না রে মা, আমার মন ভালো, বেশ ভালো। তুই কি আমাকে এক কাপ চা বানিয়ে দিতে পারবি? সুপ্তি বিস্মিত হয়ে বলল, অবশ্যই পারব। সুপ্তি জানে তার বাবা চা খান না, একসময় খুব খেতেন। বিশেষ একটা ঘটনার পর চা ছেড়ে দিলেন। সেই বিশেষ ঘটনাটাও সে জানে। আজ হঠাৎ বাবার চা খেতে চাইবার ব্যাপারটা সে বুঝতে পারছে না। তার বাবা কি বদলে যাচ্ছেন? শুধু তার বাবা না, তারা সবাই কি একটু একটু করে বদলে যাচ্ছে না? মুবিনুদ্দিন বললেন, বাবলু কোথায়? মা বাজারে পাঠিয়েছেন। তোর মাকে বলিস আমি দুপুরে খাবো না। কেন খাবে না? রাহেলা আজ দুপুরে তার ওখানে খেতে বলেছে। মেয়ের বিয়ে নিয়ে কি কথাবার্তা অনেকে আছে। তুই কি যাবি আমার সঙ্গে? সুপ্তি বলল, না। না কেন? চল যাই। ফুপুর বাড়িতে আমার যেতে ইচ্ছা করে না। তুমি এক কাজ করো বাবা, ম্যাজিক ভাইয়াকে নিয়ে যাও। সে ভালো মতো কিছু খেয়ে আসুক। দিনের পর দিন বেচারা আজে বাজে খাবার খাচ্ছে। মুবিনুদ্দিন কিছু বললেন না। সংসারের চিন্তাটা আবার তার মাথায় ঢুকে গেল। পোস্ট অফিসের পাস বইয়ে তার আর অল্প কিছু টাকা অবশিষ্ট আছে। এই টাকা শেষ হলে সব শেষ। তিনি কিভাবে সামলাবেন? বাবা, তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। আমি প্রায়ই দেখি তুমি খুব মন খারাপ করে থাকো। কোনো একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা করো। ব্যাপারটা কি? কিছু না রে মা। আমি যে ফুপুর বাসায় যেতে যাচ্ছি না, এই জন্য মন খারাপ করেছ? বাবা শোনো, ওই বাড়িতে যেতে আমার ভালো লাগে না। তারা এত বড় লোক, আমরা গরিব। ফুপু ঠিক মতো আমাদের সঙ্গে কথাও বলেন না। তুমি বলতে গেলে প্রতি সপ্তাহে ওই বাড়িতে যাও। ফুপু কখনো আসেন না। আমার মনে হয় তোমারও এত ঘন ঘন যাওয়া উচিত না। ভাই বোনের বাড়িতে যাবে না? কি বলিস তুই? মনে কর তোর খুব টাকাওয়ালা বাড়িতে বিয়ে হলো, টুনু হয়ে গেল গরিব। সেই গরিব টুনু কি তোর বাড়িতে যাবে না? সুপ্তি বলল, অবশ্যই যাবে, এবং তুমিও যাবে। আর শোনো বাবা, তুমি আমার কথায় কিছু মনে করো না। আমার তো আসলে বুদ্ধি বেশি না, আমি খুবই বাচ্চা মেয়ে। মুবিনুদ্দিন হাসলেন। তার ধারণা তার এই মেয়ের খুবই বুদ্ধি, শান্ত বুদ্ধি। মেয়েদের এত বুদ্ধি থাকাটা অবশ্যই ঠিক না। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না। বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে। কে জানে তার এই মেয়ের কপালে সুখের ঘর আছে কিনা। থাকার অবশ্যই কোনো কারণ নেই। কার দায় পড়েছে অন্ধ মেয়ে বিয়ে করার? রাহেলাদের বাড়িতে মুবিনুদ্দিন দুপুরের আগেই পৌঁছলেন। দোতলা পাকা দালান, সামনে বাগান আছে, বাড়ির পেছনে বাঁধানো পুকুর। গত বছর পোনা ছেড়েছিল, এখন সেই পোনা বড় হয়েছে। আজ জাল ফেলে মাছ ধরা হচ্ছে। সবাই ভিড় করে আছে পুকুর পাড়ে। মুবিনুদ্দিনও গেলেন। রাহেলা ভাইকে দেখে এগিয়ে এলো। রাহেলার মুখ ভর্তি পান, সুখী সুখী চেহারা। ভাইজান, আপনার সঙ্গে খুবই জরুরি কিছু কথা আছে। বল, কি কথা? ওইদিকে চলেন যাই, এইসব কথা কারোর না শোনাই ভালো। মুবিনুদ্দিন শঙ্কিত ভঙ্গিতে এগিয়ে গেলেন। তার সম্পর্কে এমন কি কথা আছে যে কেউ শুনলে অসুবিধা হবে? তিনি নিতান্তই নিরামিষ মানুষ, কারো কোনো সমস্যার মধ্যে নেই। কি কথা বলতো? তোমাদের বাড়িতে নাকি একটা ছেলে থাকে? ও আচ্ছা, ম্যাজিশিয়ান ছেলেটার কথা বলছিস? হ্যাঁ, তার কথাই বলছি। পথে ম্যাজিক দেখাতো, তুমি নাকি তাকে বাড়িতে নিয়ে তুলেছ। সেই ছেলে সবার সঙ্গে খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মুবিনুদ্দিন কি বলবেন বুঝতে পারলেন না। রাহেলা তীক্ষ্ণ গলায় বলল, ভাবির যে তালের ঠিক নাই সেটা তো আমরা সবাই জানি। তুমি কেন এরকম হবে? তোমার কেন মাথা আওলা হবে? চেনা নাই, পরিচয় নাই, বাইরের একটা ছেলে, পথে ঘাটে ম্যাজিক দেখায়। সে কিনা ভেতরের বাড়িতে ঘুরঘুর করে। ছেলেটা ভালো। কি করে বুঝলে ছেলেটা ভালো? ভালো ফ্যামিলির ছেলে পথে ঘাটে জাদু দেখায়? তোমার বাড়িতে বড় একটা মেয়ে আছে, আছে না?
বড় কোথায়? সুপ্তি বাচ্চা মেয়ে। ক্লাস 8-এ পড়ে মেয়ে বাচ্চা? শোনো ভাইজান, আমার বিয়ে হয়েছিল ক্লাস 8-এ পড়ার সময়। ও ভাইজান, ঘটনা শুনে আমি খুবই বিরক্ত হয়েছি। সিসি, কি কাণ্ড! পথের একটা ছেলে ভেতর বাড়িতে ঘুরঘুর করছে। একটা বদনাম যদি রটে যায়, উপায় আছে? তুমি আজই ছেলেটাকে বিদায় করবে। আচ্ছা, দেখি না ভাইজান, তুমি বাড়িতে যাবে, ছেলেকে বলবে পথ দেখো, আর লক্ষ্য রাখবে সে যেন আর ফিরে না আসে। ছেলে যে সারাদিন ভেতরের বাড়িতে বসে থাকে, সে কি করে? ভাবিকে ম্যাজিক শেখায়? সারাদিন ভেতরের বাড়িতে থাকে না, আমার সঙ্গে দোকানে গিয়ে বসে। তাহলে তো ঘটনা ঘটছে। তোমার দোকানের টাকা করি নিশ্চয়ই মেরে সাফ করেছে। তুমি যেরকম মানুষ কিছুই বুঝতে পারছো না। তোমার চোখের সামনে দিয়ে হাতি গেলেও তো তুমি দেখো না। তুই যতটা অস্থির হচ্ছিস তত অস্থির হওয়ার মতো কিছু না। বাইরের একটা ছেলেও তো ঘরের ছেলের মতো হতে পারে, পারে না? ভাইজান শোনো, 3 দিন ঘরে থেকে যদি কেউ ঘরের মানুষ হয়ে যায়, তখন বুঝতে হবে সমস্যা আছে, বিরাট সমস্যা। তুমি আজই ওই ছেলেকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি নিজে বলতে না পারো, আমি বকুলের বাবাকে বলে দিচ্ছি। সে সন্ধ্যার পর যাবে, ওই হারামজাদাটাকে কান ধরে বের করে দেবে। তার দরকার নেই। তুমি নিজে যদি তাকে বের না করো, আমি অবশ্যই বকুলের বাবাকে পাঠাবো। মবিনুদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রাহলা মনে হচ্ছে এই সামান্য ব্যাপার নিয়ে ভালো ঝামেলা করবে। বকুলের বাবা আব্দুল মজিদ মানুষটা ছোটখাটো এবং অত্যন্ত মিষ্টভাষী হলেও কঠিন লোক। তিনি নিজে তাকে খুবই অপছন্দ করেন। মাঝে মাঝে তার মনে হয়, রাহেলার যদি এই মানুষটার সঙ্গে বিয়ে না হতো, তার জীবনটা অনেক সুখের হতো। বস্তা বস্তা টাকা থাকলে কিছু হয় না। টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু বস্তা বস্তা টাকার দরকার নেই। ভাইজান বল, বকুলের বাবা তোমাকে কি যেন বলবে, যাবার আগে শুনে যেও। আচ্ছা। মবিনুদ্দিনের অস্বস্তি লাগছে। আব্দুল মজিদের সঙ্গে কথা বলে তিনি কখনোই স্বস্তি বোধ করেন না, যদিও আব্দুল মজিদের ভদ্রতা এবং বিনয় তুলনাহীন। সেই বিনয় এবং ভদ্রতার পেছনে কিছু একটা থাকে, যা অসহনীয়। আব্দুল মজিদ মবিনুদ্দিনকে দেখেই পা ছুঁয়ে সালাম করল। হাসি মুখে বলল, ভাইজান ভালো আছেন? মবিনুদ্দিন শুকনো গলায় বললেন, ভালো। আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ভাইজান, স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। জোয়ান বয়সে স্বাস্থ্য ভাঙলে সামাল দেওয়া যায়, শেষ বয়সে স্বাস্থ্য ভাঙলে আর সামাল দেওয়া যায় না। তা ঠিক। তুমি নাকি কি বলবে আমাকে? আব্দুল মজিদ বিনয়ে প্রায় ছোট হয়ে গিয়ে বলল, মেয়ের বিয়ে তো ভাইজান একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে। 3-4টা বিল আটকা। আপনার টাকাটা যদি পেতাম খুবই ভালো হতো। মবিনুদ্দিন মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বছর 4 আগে দোকান কেনার সময় তিনি আব্দুল মজিদের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। এই ধার শোধ করতে পারেননি। আপনাকে বলতেও লজ্জা লাগছে, কি যে অসুবিধায় পড়েছে। এতদিন ধরে কন্ট্রাক্টারি করছে, এমন অসুবিধায় পড়িনি। আগামী বুধবার নাগাদ কি টাকাটা পাওয়া যাবে ভাইজান? মবিনুদ্দিন চুপ করে রইলেন। আব্দুল মজিদ বলল, আপাতত আপনি টাকাটা দেন, পরে প্রয়োজন বোধে আবার নিবেন। আমার কোনো উপায় নাই ভাইজান, টাকার ব্যবস্থা আপনাকে করাই লাগবে। মবিনুদ্দিন নিজের অজান্তেই বললেন, আচ্ছা। আব্দুল মজিদ বলল, রাহেলার কাছে শুনেছি কি একটা ছেলে নাকি আপনার বাড়িতে ঢুকে পড়েছে। দরকার মনে করলে আমাকে বলবেন। শুয়োরের বাচ্চাটাকে মেরে তক্তা বানিয়ে ফেলব, ফাজলামির জায়গা পায় না। শুধু শুধু তাকে মেরে তক্তা বানাবে কেন? এটা কি ধরনের কথা? ঝামেলা করলে একটু বলবেন, না মেরেও অনেক কিছু করা যায়। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। ঠিক আছে ভাইজান, অসুবিধা হলে আমাকে খবর দিবেন। আর ভাইজান, বুধবারে টাকাটার জন্য আমি নিজেই আসব, সন্ধ্যার দিকে আসব। গরজটা আমার। আপনার কাছে চাইতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, না চেয়েও উপায় নেই। মবিনুদ্দিন খুবই মন খারাপ করে ফিরলেন।
খালি হাতে ফিরলেন না। আব্দুল মজিদ পুকুর থেকে মারা 2টা সিলভার কাপ মাছ সঙ্গে দিয়ে দিয়েছে। মাগরিবের নামাজ শেষ করে মুবিনুদ্দিন শোবার ঘরে চুপচাপ বসে আছেন। আজও ইলেকট্রিসিটি চলে গেছে। ঘর অন্ধকার। মেঝেতে হারিকেন জ্বলছে। সুরমা বাটিতে করে ভাজা মুড়ি নিয়ে ঢুকলেন। মুবিনুদ্দিন বললেন, মুড়ি খাবো না। সুরমা বললেন, তোমার কি শরীর খারাপ করেছে? তখন থেকে চুপচাপ বসে আছ। মুবিনুদ্দিন জবাব দিলেন না। সুরমা আবার বললেন, বোনের বাড়িতে কি হলো বলো? বকুলের বিয়ে নিয়ে নতুন কোনো কথা হয়েছে? না। ওরা খুব খুশি না? এরকম মুখ শুকনা করে বসে আছো কেন? ব্যাপারটা কি বলো তো? কোনো ব্যাপার না, এমনি ভালো লাগছে না। রাহেলা কি তোমাকে কিছু বলেছে? না, সে আর কি বলবে। মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তা করছ। কি নিয়ে দুশ্চিন্তা? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না, এমনি শরীরটা ভালো লাগছে না। আচ্ছা শর্মা, শোনো, ম্যাজিশিয়ান ছেলেটাকে এখন চলে যেতে বললে কেমন হয়? শর্মা বিস্মিত হয়ে বললেন, ওকে চলে যেতে বলবে কেন? অনেক দিন তো হয়ে গেল, এখন সে তার ঘর বাড়িতে যাক। তার কি ঘর বাড়ি আছে নাকি যে সে যাবে? যাবেটা কোথায়? আগে যেখানে ছিল সেখানে যাবে। সারা জীবন তো আর আমরা একটা মানুষকে পালব না, তাই না? তুমি তো খুবই আজগবি কথা বলছ। একটা অসহায় ছেলে, যাবার জায়গা নেই। সে তোমার কয়টা ভাত খাচ্ছে? তুমি কি তাকে পোলাও কোরমা খাওয়াচ্ছ? না, তা না। তা না হলে কি? ওকে নিয়ে তোমার সমস্যাটা কি? বাইরের একটা ছেলে ঘরে পড়ে আছে, লোকজন নানান কথা বলা বলি করে। সেই লোকজনটাকে তোমার বোন? হ্যাঁ, সে বলছিল। কি বলছিল? ওকে বিদায় করে দিতে? আমার সংসারে কে থাকবে কে থাকবে না সেটা আমি দেখব। তার সংসার নিয়ে তো আমি চিন্তা করি না, সে কেন আমার সংসার নিয়ে মাথা ঘামাবে? আচ্ছা, আমি টুনুর ঘরটা ওকে খুলে দিয়েছি, এখন থেকে সে এই ঘরেই থাকবে। মুবিনুদ্দিন স্ত্রীর দিকে তাকালেন, কিছু বলতে গিয়েও বললেন না। টুনুর মৃত্যুর পর তার ঘর তালাবদ্ধ ছিল। সুরমা বলেছিলেন তিনি কোনোদিন এই ঘরের তালা খুলবেন না, এই ঘরের তালা সারা জীবন বন্ধ থাকবে। সেই তালা খোলা হয়েছে। মুবিনুদ্দিন বললেন, ছেলেটাকে তুমি খুব পছন্দ করো? হ্যাঁ করি, তাতে অসুবিধা কি? একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতে পারে না? আগে যে বলতে ছেলেটা মানুষ না, জিন, এখন আর তা বলো না। কি ধরনের কথা তোমার? শুধু শুধু একটা ছেলেকে আমি জিন বলবো কেন? আমার কি মাথাটা খারাপ হয়েছে? না, তোমার মাথা ঠিকই আছে। সুরমা বললেন, আমার সঙ্গে এসো, একটা জিনিস দেখে যাও। কি দেখব? সুপ্তি ম্যাজিশিয়ান ছেলেটার ঘর কি সুন্দর করে সাজিয়েছে, দেখে যাও। আমি ঘরে ঢুকে অবাকি হয়েছি। মন লাগিয়ে কাজ করলে সুপ্তি ঘরের কাজ ভালো করে। এসো দেখে যাও। এখন না, পরে দেখব। সুপ্তির হাসির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে তার মনে খুব আনন্দ। এত আনন্দ ভালো না, যত আনন্দ তত দুঃখ। এই জন্যেই যাদের জীবনে আনন্দের ভাগ কম, তাদের জীবনে দুঃখও কম। এটাও বোধহয় ঠিক না, তার জীবনে আনন্দ নেই বললেই হয়, অথচ দুঃখ তাই বলে কম তা তো না। বুধবারের মধ্যে 1,00,000 টাকা জোগাড় করতে হবে। কোথায় পাবেন এত টাকা? সুপ্তি হাসছে। মুবিনুদ্দিন মেয়ের হাসি শুনছেন। ম্যাজিশিয়ান ছেলেটাকে বিদায় করে দিলে তার এই মেয়েটা সবচেয়ে কষ্ট পাবে। তার এই মেয়েটা দুঃখী, তার দুঃখের কোনো সীমা নেই। অন্য কেউ জানুক বা না জানুক, তিনি জানেন। তার এই মেয়েটা যখন গভীর আনন্দ নিয়ে ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে কথা বলে, তখন তার ভালো লাগে। আহা, মেয়েটা আনন্দে থাকুক, আনন্দ মেয়েটার জন্য খুব দরকার। সুপ্তির সঙ্গে টুনুর ভাবটা সবচেয়ে বেশি। সে বিকট একটা চিৎকার দেবে, ম্যাজিক ভাইয়া, ও ম্যাজিক ভাইয়া। ম্যাজিক ভাইয়া ঘর থেকে হাসি মুখে বের হবে। সুপ্তি তাকে দেখে হড়বড় করে বলবে,
আজ স্কুলে কি হয়েছে শুনে যান, শুনলে আপনার দম বন্ধ হয়ে যাবে। দারুণ একটা ঘটনা ঘটেছে। জিওগ্রাফি মিসের কথা আপনাকে বলেছি না, খুব রাগী। আমাদের হেডমিস্ট্রেস আপা পর্যন্ত তাকে ভয় পান না। এই মিস আজকে চেয়ার ভেঙে হুড়মুড় করে পড়ে গেছেন। আমাদের হাসি আসছে, কিন্তু আমরা হাসতে পারছি না, ভয়ে কাঠ হয়ে আছি। তখন কি হলো জানেন? কেউ হাসল না। আমাদের ফার্স্ট গার্ল সাদেকা হঠাৎ খিলখিল করে হেসে ফেলল। সেই হাসি আর থামেই না। জিওগ্রাফি আপা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি চিন্তাও করতে পারেননি সাদেকা হাসতে পারে। এই হলো সুপ্তির রোজকার রুটিন। প্রতিদিনই তাদের স্কুলে মজার মজার কিছু ঘটবে। স্কুল থেকে ফিরেই সেই সব মজার ঘটনা ম্যাজিক ভাইয়াকে না শোনানো পর্যন্ত সুপ্তির শান্তি নেই। আগে সুপ্তিকে পড়াতেন মবিনুদ্দিন। সুপ্তি গালে হাত দিয়ে চেয়ারে বসে থাকত। মবিনুদ্দিন তার বইগুলি পড়তেন। একবার, দুবার, তিনবার। সুপ্তি তৃতীয়বারের সময় বলতো, বাবা আর লাগবে না, হয়েছে। এখন তুমি আমার হাতের লেখা দেখো। হাতের লেখাগুলি কি এখনো বড় বড়? এর চেয়ে ছোট তো করতে পারি না। এর চেয়ে ছোট করলে কেউ পড়তে পারবে না। এখন সুপ্তির পড়ার ধরন বদলেছে। মবিনুদ্দিনের স্থান নিয়েছে ম্যাজিশিয়ান। সে পড়ে, সুপ্তি গালে হাত দিয়ে শোনে এবং পড়ার মাঝখানে বলে, থুক্কু, আবার পড়েন। আমি আসলে আপনার পড়া শুনছিলাম না, অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছিলে? তা বলা যাবে না। বলা যাবে না কেন? বলা যাবে না কারণ আমি যদি বলি তাহলে আপনার একটু মন খারাপ হবে। আমি আপনার মন খারাপ করতে চাই না। শুধু আপনার কেন, কারোরই মন খারাপ করতে চাই না। তুমি বলো, আমার মন খারাপ হবে না। ম্যাজিক ভাইয়া, আমি যদিও খুব হাসি খুশি থাকি, তারপরেও আমার কিন্তু সারাক্ষণ মন খারাপ থাকে, ভয়ঙ্কর মন খারাপ থাকে। প্রতি রাতে ঘুমাবার সময় আমি কাঁদি। ও আচ্ছা, কেন কাঁদি জানেন? কাঁদি কারণ আমার অনেক কিছু জানতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে, কিন্তু পারি না। হাজার চেষ্টা করেও পারি না। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, হিন্দু মেয়ে, নাম অর্চনা। সবাই বলে সে নাকি পরীর মতো সুন্দর। আরেকটা মেয়ে আছে, নাম কামরুন্নেসা। সবাই আড়ালে কামরুন্নেসাকে ডাকে মিকি মাউস। তার চেহারা নাকি ইঁদুরের মতো। আমি ওদের দুজনের মুখের উপর হাত বুলিয়েছি। দুজনকে আমার একই রকম লেগেছে। সব মানুষ তো একরকমই, মোটেই একরকম না। কেউ সুন্দর, কেউ অসুন্দর। সেই সুন্দর অসুন্দরটাই বুঝতে পারি না। আমার খুব কষ্ট হয়। কেউ কালো, কেউ ফর্সা। কালো ফর্সা কি? আচ্ছা থাক, অনেক বকবক করলাম। এখন পড়া শুরু করুন। পড়া শুরু করার আগে বলুন, আপনাকে যেসব কথা বললাম সেসব কথা কখনো বাবা বা মাকে বলবেন না। বলবো না। এইভাবে বললে হবে না। বিদ্যা ছুঁয়ে বলুন। জ্যামিতি বইটা ছুঁয়ে বলুন। জ্যামিতি বই ছুঁয়ে শপথ করলে কি হবে? আপনার আর জ্যামিতি শেখা হবে না। ত্রিভুজের দুই বাহু আর তাদের অন্তঃস্থকোণ সমান হলে যে ত্রিভুজ দুটো সমান হয়, এই সাধারণ ব্যাপারটাও আপনি জানবেন না। আচ্ছা যাও, শপথ করলাম। পড়াশোনার শেষে টুনুকে ম্যাজিক দেখাতে হয়। রোজ একটা না একটা দেখাতেই হবে। ম্যাজিকগুলি খুব সুন্দর, আবার খুবই সহজ। তার চেয়ে বড় কথা, চোখে না দেখেও সুপ্তি ম্যাজিকগুলি বুঝতে পারে। ম্যাজিক দেখানোর জন্যে ম্যাজিশিয়ানের কিছুই লাগে না। সে সুপ্তিকে বলবে, দেখি তোমার বল পয়েন্ট কলমটা হাতে শক্ত করে ধরে থাকো। সুপ্তি ধরে থাকল। এবার কলমটার দিকে তাকিয়ে থাকো। দৃষ্টি পুরোপুরি কলমটার উপর, অন্য কোনো দিকে তাকাবে না, আর চোখেও না। আমার তাকানোই না তাকানোই তো কিছু যাচ্ছে আসছে না। আমি তো কিছু দেখছি না। তবু তাকিয়ে থাকো। সুপ্তি তাকিয়ে থাকলো। চোখের পাতা ফেলবে না। পাতা ফেললে কি হবে? ম্যাজিক হবে না। সুপ্তি তাকিয়ে থাকে। পাতা না ফেলার জন্যে চোখে পানি জমতে শুরু করে। আর তখন মনে হয় হাতের ভেতরই কলমটা যেন বদলে যাচ্ছে, কোনো অদ্ভুত উপায়ে যেন জীবন্ত হয়ে যাচ্ছে। জিনিসটা যেন হাতের ভেতর ছটফট করছে।
ভয় পেয়ে কলমটা ফেলে দিয়ে সুপ্তি বিস্মিত হয়ে বলে, এটা আপনি কিভাবে করেন? সে হাসে। সুপ্তি বলে, না হাসলে হবে না, কিছু জিজ্ঞেস করলেই আপনি শুধু হাসেন, হাসি বন্ধ, আপনাকে বলতে হবে। এই ধরনের ম্যাজিক খুবই সহজ, ইচ্ছা করলে তুমিও পারবে। তাহলে আমাকে শিখিয়ে দিন, আমি স্কুলে বন্ধুদের দেখাবো, ওদের আক্কেল গুরুম করে দেব। সে গম্ভীর হয়ে বলে, আচ্ছা শেখাবো। কবে শেখাবেন বলুন, তাড়াতাড়ি শেখাতে হবে, নয়তো একদিন দেখবেন ম্যাজিক শেখার আগেই আমি ফট করে মরে গেছি। মরে যাবে কেন? ও আচ্ছা, আপনাকে বলা হয়নি, আমি বেশি দিন বাঁচব না। সেটা কি করে জানো? খুব ভালো করে জানি, কোনো একদিন আমি ফট করে মরে যাব। কিভাবে মরব তাও জানি। কিভাবে মরবে? পুকুরে ডুবে। আমাদের নানার বাড়িতে বিরাট একটা পুকুর আছে, পুকুরটার চারিদিকে নারিকেল গাছ, খুব গভীর পুকুর। কোনো একদিন নানার বাড়িতে যাব, সারাদিন মনের আনন্দে পুকুরের চারিদিকে হাঁটব। তারপর তারপর কি? তারপর ঝপাং। ঝপাং মানে? আমি লাফ দিয়ে পুকুরে পড়ে যাব, আর উঠব না, কারণ আমি সাঁতার জানি না। এটা তুমি ঠিক করে রেখেছ? অনেক আগেই ঠিক করে রেখেছিলাম, শুধু একজনকে বলেছিলাম, ভাইয়াকে, আর এখন বললাম আপনাকে। আপনি বোধহয় আমার কথা বিশ্বাস করেননি, তাই না? ম্যাজিশিয়ান কিছু বলল না। সুপ্তি নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়াও বিশ্বাস করেনি। ভাইয়ার সঙ্গে আসলেই আপনার অনেক মিল, বিশ্বাস না করলে নাই। এইসব আলাপ করতে ভালো লাগছে না, অন্য আলাপ করুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিশিয়ান কে ছিলেন? আপনার কি ধারণা পিসি সরকার? হয়নি, মার্লিন। ইংল্যান্ডের রাজা কিং আর্থারের সভাতে উনি ছিলেন একজন সভাসদ। তার মতো বড় ম্যাজিশিয়ান এই পৃথিবীতে হয়নি, কোনোদিন হবেও না। তোমাকে কে বলেছে? আমাদের জিওগ্রাফি ম্যাডাম। উনি যেমন রাগী তেমনই জ্ঞানী। আমার ধারণা এই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিশিয়ান হলো গাছ। গাছ? হ্যাঁ, গাছের মতো ম্যাজিক আর কেউ জানে না, এদের ম্যাজিক তুলনাহীন। বাবা যে বলে আপনার মাথা খারাপ, ঠিকই বলে, আপনার মাথা পুরোপুরি মাসকান্দা। মাসকান্দা মানে কি খুব বেশি মাথা খারাপ? হ্যাঁ, মাসকান্দা মানে হলো চিকিৎসার অতীত মাথা খারাপ, দিনকান্দা মানে চিকিৎসা করলে সারবে। মাথা খারাপ হোক আর যাই হোক, আপনাকে আমি কিন্তু খুব পছন্দ করি, এটাকে আপনি জানেন না? জানি। কতটা পছন্দ করি তাকে আপনি জানেন না? হ্যাঁ, তাও জানি। আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন, করেন না? হ্যাঁ, করি। কতটুকু পছন্দ করেন? আমার পছন্দের ধরনটা আবার অন্যরকম, আমি সব মানুষকেই একই রকম পছন্দ করি। তার মানে কি আমাকে যতটা পছন্দ করেন, রাস্তার একটা ফকিরনিকেও ততটা পছন্দ করেন না? হ্যাঁ। আপনি এরকম কেন? আমি এরকম কারণ আমি ঠিক মানুষ না। মানুষ না তাহলে আপনি কি? আমি আসলে গাছ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আসলে মানুষ না, গাছ। তাদের জীবন প্রণালী মানুষের মতো, তবে তবে কি? থাক, তুমি বুঝবে না। আমি ঠিকই বুঝেছি, আপনি একজন 49+49, ডাবল 49। সুপ্তি খিলখিল করে হাসছে, ম্যাজিশিয়ান ছেলেটিও হাসছে। সুপ্তি হাসি থামিয়ে বলল, আপনি ভাইয়ার মতোই ডাবল 49। সেও কি বলতো সে গাছ? না, তা বলতো না, তবে সারাক্ষণ হাসলে লোকে পাগল বলবে না? একবার কি হয়েছে শুনুন। বাবা রাগ করে ঠাস করে তার গালে চড় মেরেছে। সে চড় খেয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়েছে। কেন বলুন তো? বলতে পারছি না, কারণ চড়ের শব্দ হলো ঠাস।
কিন্তু বাবার চরের শব্দটা নাকি ছিল ধরাম, দরজা বন্ধ করার মতো শব্দ। এই জন্যে হাসছিল। তোমার ভাইয়া তো খুব মজার মানুষ ছিলেন। মোটেই মজার মানুষ ছিল না। ভাইয়া ছিল 49, মাসকান্দা টাইপ। ম্যাজিশিয়ান সুপ্তির দিকে তাকিয়ে আছে। সুপ্তি মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা বাদ দিন তো, এই নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না, অন্য কিছু নিয়ে কথা বলুন। আচ্ছা আমি একটা ছড়া বলছি, মন দিয়ে ছড়াটা শুনুন। গুণধর ছেলে সে মায়ের আদর, খেলত না হাসত না, নামটি সাগর। তনুতার কৃষকায় মুখটি করুন, ছেলেটি কি খেত আপনি বলুন। কি বলতে পারবেন সাগর নামের ছেলেটা কি খেত? না, বলতে পারছে না। ছড়ার প্রতিটি লাইনের প্রথম অক্ষরটা আলাদা করুন, তাহলেই বুঝতে পারবেন সাগরের প্রিয় খাদ্য কি। হি হি হি। সুপ্তি হাসছে। ম্যাজিশিয়ান তার দিকে তাকিয়ে আছে। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।